এমন একটা গ্রাম যেখানে মেয়েদের জন্ম যেন ভুলে গেছে পৃথিবী। বছরের পর বছর কেটে যায়, জন্ম নেয় শুধু ছেলে সন্তান। এক সময় সেই গ্রামে থাকে 60টি ছেলে, কিন্তু একটাও মেয়ে নেই। ঠিক তখনই এক অলৌকিক ঘটনার মতো জন্ম নেয় একটি মেয়ে। সবাই ভাবে এ যেন ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু সেই আশীর্বাদই তার জীবনের সবচেয়ে বড় শিকল হয়ে দাঁড়ায়। তাকে দেবী বানিয়ে বন্দি করে রাখা হয় গ্রামের ভেতরে। নিয়ম, সে কখনো গ্রামের বাইরে যেতে পারবে না। আর গ্রামের প্রতিটা ছেলের একটাই স্বপ্ন, ওই একমাত্র মেয়েটিকে নিজের করে পাওয়া। শুরু হয় ভালোবাসা, লালসা আর প্রতিযোগিতার এক অদ্ভুত খেলা। তো চলুন দেখে নেওয়া যাক এই গল্পের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। মুভির শুরুতেই বর্তমান সময়ের থেকে 30 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। এক ঝড় বৃষ্টির রাতে হসপিটালের সামনে অসংখ্য মানুষের ভিড়। তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা তাদের গ্রামের ভাগ্য বদলে দিতে পারে। হসপিটালের ভেতরে সিন এলে আমরা দেখি ডক্টর এসে চিনাপ্পা নামের এই লোকটাকে বলে, কংগ্রাচুলেশন স্যার, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। এই কথাটা শোনা মাত্রই চিনাপ্পা আনন্দ না পেয়ে বরং দুঃখে সেখানে বসে পড়ে। তাদের এরকম আচরণ দেখে ডক্টর তাদের বলে, আরে আপনারা কি পাগল নাকি? এখনকার দিনে এসেও ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করছেন। সিন হসপিটালের বাইরে এলে আমরা দেখি গ্রামের মানুষরা ঢাকঢোল পিটিয়ে এই বৃষ্টির মধ্যেই আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। হসপিটালের ভেতর থেকে ডক্টর এই দৃশ্য দেখে এক কম্পাউন্ডারকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা, একটা মেয়ে সন্তান হওয়ার জন্য এত আনন্দ কেন? এর পেছনে কারণটা কি? তখন সেই কম্পাউন্ডারটা ডক্টরকে সমস্ত কিছু খুলে বলে। কম্পাউন্ডারটা বলে, ম্যাম, আপনি তো এখানে নতুন, তাই আপনি এই গ্রামের ব্যাপারে কিছুই জানেন না। এই হসপিটাল থেকে 18 মাইল দূরে একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের মোড়ল হলো রাজা রেড্ডি। রাজা রেড্ডি যখন গ্রামের দায়িত্ব নিয়েছিল তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন তাদের গ্রামে কোনো বংশগত শাসন চলবে না। এই কারণে তিনি নিজেও কখনো বিয়ে করেন। গ্রামের লোকেরা তাকে দেবতা বলে মনে করে। কিন্তু যখন থেকে রাজা রেড্ডি প্রত্যেকটা দম্পতির একটি মাত্র সন্তান দেওয়ার আদেশ দিলেন, তারপর থেকে শুরু হয় গ্রামের মধ্যে এক অভিশাপ। গ্রামের মধ্যে বসবাসকারী 61 জন দম্পতির মধ্যে 60টি দম্পতিরই ছেলে সন্তান হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে কোনো মেয়ে সন্তান জন্ম নেয়নি। এটাই হলো গ্রামের শেষ দম্পতি, আর এই দম্পতিরই একটা মেয়ে সন্তান হলো। চিনাপ্পার এই মেয়েটি হলো সেই মেয়ে। মেয়ে সন্তান হওয়ায় গ্রামের মোড়ল রাজা রেড্ডি চিনাপ্পা ও তার স্ত্রীকে গ্রামের সবার সামনে সম্মান জানিয়ে বলেন, চিনাপ্পা, তোমার মেয়ে হওয়ার পরই আমাদের গ্রামে বহু বছর পর ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সরকার থেকে ফান্ড আসছে। সবকিছু হয়েছে তোমার এই ছোট্ট মেয়েটার জন্য। ও হলো আমাদের গ্রামের সাক্ষাৎ দেবী। তাই আমরা চাই তোমার মেয়ে যেন এই গ্রাম থেকে কোথাও না যায়। চিনাপ্পা, তুমি আমাদের সবার সামনে কথা দাও যে কখনোই তোমার মেয়েকে গ্রামের সীমানার বাইরে যেতে দেবে না। চিনাপ্পা উত্তরে কি বলবে কিছু বুঝতে না পেরে বলে, মেয়ের যদি অন্য কোনো গ্রামে বিয়ে হয় তখন তো ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে। তখন রাজা রেড্ডি বলে, কেন, এই গ্রামে কি ছেলের অভাব আছে? এই গ্রামে তো 60টা ছেলে আছে। এদের মধ্যে থেকে তোমার মেয়ে যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে পারবে। তোমার মেয়ে বড় হয়ে এই ছেলেগুলোর মধ্যে যাকে বিয়ে করবে তার হাতেই আমি এই গ্রামের দায়িত্ব তুলে দেব। গ্রামের সবাই তাকে এমন ভাবে বোঝায় যে সে কিছু না ভেবেই সবার সামনে কথা দিয়ে দেয়। চিনাপ্পা তার মেয়ের নাম ভালোবেসে রাখে রাজকুমার। সে ছোটবেলা থেকেই রাজকুমারীর মতোই বড় হতে থাকে। আর গ্রামে সেই 60টি ছেলে সবসময় রাজকুমারীর আশেপাশেই থাকে। দেখতে দেখতে রাজকুমারী এখন অনেক বড় হয়ে গেছে। আজকে তার মাধ্যমিকের রেজাল্টের দিন। এই মেয়েটাই হলো সেই ছোট্ট রাজকুমারী। রাজকুমারী ফার্স্ট ক্লাস পেয়ে পাস করলে রাজা রেড্ডি তাকে কিছু গিফট দিতে চাইলে রাজকুমারী বলে, এখন আমি কোনো গিফট নেব না। আমি যখন শহরে পড়াশোনা করতে যাব তখন নয় আপনি কোনো গিফট দেবেন। এই কথাটা শোনা মাত্রই রাজা রেড্ডি রাজকুমারীর মাকে রেগে গিয়ে বলে, ব্যাপারটা কি? তোমরা কি তোমার মেয়েকে কখনো বলনি যে তার এই গ্রাম থেকে বেরোনো বারণ? রাজা রেড্ডি সবার সামনে আবারও বলে দেয়, রাজকুমারী এই গ্রাম থেকে কোথাও বেরোতে পারবে না। এটা তার মরা বাবার করা শপথ। সিন কাট হয়ে চলে আসে হায়দ্রাবাদের একটা অফিসে। এই লোকটি হলো এই অফিসের বস। এই ছেলেটির নাম হলো কৃষ্ণা। কৃষ্ণা হলো এই অফিসের একজন কর্মচারী। অফিসের বস আজকে একটা সরকারি প্রজেক্ট পেয়েছে। প্রজেক্টের কাজটা হলো একটা গ্রাম সিলেক্ট করতে হবে যেই গ্রামে এখনো উন্নয়ন হয়। সেই রকমই একটা গ্রামকে সিলেক্ট করে সেই গ্রামকে উন্নত করে তুলতে হবে। অফিসের বস সেই প্রজেক্টের কাজটা কৃষ্ণা আর বিলাল নামের এই লোকটিকে দিয়ে দিলে তারা বেরিয়ে পড়ে এমন একটা গ্রামের খোঁজে যেখানে এখনো উন্নয়ন হয়নি। যাওয়ার পথে বিলালের প্রচন্ড ঘুম পেলে সে যখন কৃষ্ণাকে ড্রাইভ করতে বলে তখন সে দেখে কৃষ্ণা অলরেডি ঘুমাচ্ছে। এদিকে বিলালেরও এত ঘুম পেয়েছে যে সে চোখটা খুলেই রাখতে পারছে না। অবশেষে গাড়ি চালাতে চালাতেই সে ঘুমিয়ে পড়ে। তাদের যখন দুজনেরই চোখটা খোলে তখন তারা
দেখে চারিদিকে ধোঁয়া। তখন তারা ভাবতে থাকে তারা হয়তো মরে গিয়ে স্বর্গে চলে গেছে। হঠাৎই তারা নিচের দিকে তাকিয়ে দেখে এরা কোনো স্বর্গেও যায়নি আর মারাও যায়নি, বরং অসংখ্য লোক মিলে তাদের দুজনকে গাছের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আর নিচে দাঁড়িয়ে সেই ছেলেগুলো অস্ত্র নিয়ে তাদের দিকে হামলা করার জন্য দাঁড়িয়ে আছে। তখন পানি নামের একটা ছেলে সবাইকে শান্ত করে রেগে গিয়ে তাদের দুজনকে বলে, তোমরা আমাদের পূজা করা গাছে গাড়ি নিয়ে ধাক্কা দিয়েছো কেন? তখন কৃষ্ণা বলে, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা শুনে আবারও তারা তাদেরকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে উঠলে সেই সময় একটা গাড়ির হর্ন শুনে সেখানকার সবাই শান্ত হয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে পড়ে। সেখানে গ্রামের মোড়ল রাজা রেড্ডি আসেন, মানে কৃষ্ণা আর বিলাল রাজকুমারীর গ্রামে চলে এসেছে। সেখানে এসে রাজা রেড্ডি তাদের সমস্ত কথা শোনার পর তাদের প্রজেক্টের কথা শুনে বলে, ঠিক আছে, তোমরা তাহলে আমাদের গ্রামেই কাজ শুরু করো। এই কথাটা শুনে সেখানে থাকা ছেলেরা আবারও রেগে যায়। রেগে গিয়ে বলে, আপনি এদেরকে আমাদের গ্রামে ঢুকতে দিচ্ছেন কেন? আমরা 10 বছর ধরে এই গ্রামে কোনো বাইরের ছেলেকে ঢুকতে দিইনি, আর আপনি নিজেই বাইরের ছেলেকে আমাদের গ্রামে ঢুকাচ্ছেন। আমাদের গ্রামের কোনো উন্নয়নের দরকার নেই, আপনি ওদের একদম এই গ্রামে ঢুকতে দেবেন না। তারা সবাই মিলে তর্কাতর্কি করার এক পর্যায়ে এসে তাদের গ্রামে ঢুকতে রাজি হয় একটাই শর্তে। তারা বলে, রাজকুমারী যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ ওরা কাজ করতে পারবে না। তখন কৃষ্ণ ভয়ে ভয়ে সবাইকে বলে, দয়া করে আপনারা যদি বলতেন রাজকুমারী কখন বাইরে থাকে না, তাহলে সেই সময় আমরা কাজটা করতে পারতাম। গ্রামের সবাই বলে, রাত 10টা থেকে 5টার মধ্যে রাজকুমারী বাইরে বেরোবে না। কৃষ্ণ বলে, রাত্রেবেলা কিভাবে কাজ করব? ঠিক আছে, তোমাদের কথা আমি না হয় মেনে নিলাম। আচ্ছা স্যার, আপনারা তাহলে আপনাদের গ্রামের জন্য আমাদের এই বাজেটের মধ্যে কি করতে চান বলুন? তখন রাজা রেড্ডি তাদের বলে, আমাদের এই গ্রামে 60টি পরিবার আছে, সবার জন্য 60টি বাথরুম বানিয়ে দিতে হবে। এটা শুনে তো কৃষ্ণার মাথা গরম হয়ে যায়। সে একজন ইঞ্জিনিয়ার, আর তাকে নাকি এখন গ্রামে এসে বাথরুম বানাতে হবে। কিন্তু কি আর করার, তার বস তার কোনো কথাই শুনবে না। গ্রামবাসীরা বাথরুম বানিয়ে দিতে বলেছে মানে বাথরুমই বানাতে হবে। উপায় না পেয়ে কৃষ্ণা রাজি হয়। তারপর তাদের দুজনে থাকার ব্যবস্থা করা হয় একটা স্কুল ঘরে, যেখানে 2 বছর ধরে কেউই আসেনি, তাই চারিদিকে নোংরা হয়ে আছে। তারা দুজনে যখন রুমটা পরিষ্কার করছিল তখন তারা দেওয়ালের মধ্যে চারিদিকে শুধু একটাই নাম দেখতে পায়, রাজকুমারী। গ্রামের প্রত্যেকটা ছেলেই তার মানে একটা মেয়েকেই ভালোবাসে। তখন তারা ভাবতে থাকে, এই রাজকুমারীটাকে, যাকে নিয়ে পুরো গ্রামের ছেলেরা এতটা পাগল। তখন বিলাল কৃষ্ণাকে বলে, কালকে গ্রামবাসীরা প্রার্থনার ব্যবস্থা করবে, সেখানে নিশ্চয়ই রাজকুমারী আসবে, তখনই সেই সুযোগে আমরা রাজকুমারীকে দেখে নেব। তারপর রাত পেরিয়ে সকাল হয়। তারা তো খুব এক্সাইটেড যে তারা আজকে রাজকুমারীকে দেখতে পাবে। এমন সময় গ্রামবাসীরা এসে তাদের হাতে দুটো গামছা দিয়ে বলে, তোমরা তোমাদের চোখটা বেঁধে নাও। তারপর তাদেরকে দুটো বস্তা দিয়ে বলে, এবার তোমরা তোমাদের মুখটা পুরোটাই ঢেকে নাও। তখন তারা বলে, কেন, আমরা এরকমটা করব কেন? গ্রামবাসীরা বলে, তোমাদেরকে আমরা প্রার্থনার ওখানে নিয়ে যাচ্ছি, আর ওখানে রাজকুমারী আসবে, যাতে তোমরা রাজকুমারীর দিকে নজর দিতে না পারো, তাই এইসব করা। সিন কাট হয়ে চলে যায় প্রথম দিন কাজের রাতে। কৃষ্ণা আর বিলাল যেখানে কাজটা হবে সেখানে গিয়ে দেখে, যেখানে আসার কথা ছিল 200 জন, সেখানে মাত্র কয়েকজন লোক এসেছে কাজ করার জন্য। তাও যারা এসেছে তারা আবার কোনো কাজ করে না, বরং নিজেদের মতো আড্ডা মারে। তখন কৃষ্ণা তাদের বলে, কি ব্যাপার, আর সবাই কোথায়? পানি নামের সেই লোকটি তখন তাকে বলে, এই গ্রামে কাজ করার মতো ছেলে হলে আমরা 60 জন, আমরা বাইরের কোনো লোককে আমাদের গ্রামে ঢুকতে দিই না, তাই আমাদের নিয়েই কাজ করার হলে করুন, না হলে করার দরকার নেই। কৃষ্ণার তো কোনো উপায় নেই, তাই সে সেটাও মেনে নেয়। কৃষ্ণা দেখে তারা কেউই কাজ করার মতো নয়, সারাক্ষণই তারা রাজকুমারীকে নিয়েই পড়ে থাকে। এইভাবেই 2-3 দিন কাটার পরেও যখন তারা কাজ না করে নিজেদের মতো আড্ডা মেরে ঘুমোতে চলে যায়, তখন কৃষ্ণা মনে মনে ভাবে, এই রাজকুমারীর জন্যই যখন তাদের কাজে মন বসে না, তখন সেই রাজকুমারী যদি কাজটা করতে তাদের উৎসাহিত করে তাহলে খুব ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু তারা তো রাজকুমারীকে কখনোই দেখে, তাহলে রাজকুমারী কিভাবে তাদের হেল্প করবে? এরা ঠিক করে আজ রাতেই রাজকুমারীর সাথে তারা দেখা করতে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। রাত হতেই তারা বেরিয়ে পড়ে রাজকুমারীর সাথে দেখা করার জন্য রাজকুমারীর বাড়িতে। বিলাল আর কৃষ্ণা রাজকুমারীদের বাড়িতে এসে দেখে একটা রুমে রাজকুমারীর মা ঘুমাচ্ছে। রাজকুমারীকে খোঁজার জন্য কৃষ্ণা ভেতরে গেলে বিলাল বাইরে দাঁড়িয়েই পাহারা দিতে থাকে। সেই সময় আবার রাজকুমারীর মা হঠাৎই ঘুম থেকে উঠে পড়ে। এটা দেখে তারা রাজকুমারীর সাথে দেখা না করেই যখন তাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন বিলাল হঠাৎই বাড়ির সামনে থাকা একটা ঘন্টাতে ধাক্কা খায়। ঘন্টার আওয়াজের জন্য যাতে তারা ধরা না পড়ে যায়, তাই তারা সেখান থেকে ছুটে পালাতে গেলে হঠাৎই কৃষ্ণা রাজকুমারীর সাথে ধাক্কা খেয়ে তাকে কিস করে ফেলে। এই ঘটনাটা ঘটায় ভয়ে কৃষ্ণা সেই স্কুল ঘরে আবারও চলে আসে। কৃষ্ণা তখন বিলালকে বলে, আমি আসার সময় রাজকুমারীকে একটা কিস করে ফেলেছি। এটা শোনা মাত্রই বিলাল ভয়ে সেই গ্রাম থেকে পালানোর জন্য
জন্য তাড়াহুড়ো করে সবকিছু প্যাক করতে শুরু করে। কিন্তু তখন হঠাৎই তার মাথায় আসে সে যদি প্রজেক্ট কমপ্লিট না করে ফিরে যায় তখন তাদের বস তাদের উপর খুব রাগারাগি করবে। এটা ভেবে সে আবারও ফিরে এসে কৃষ্ণাকে বলে, রাজকুমারী কি তোর মুখটা দেখতে পেয়েছিল? কৃষ্ণা বলে, সেটা তো আমি জানি না। বিলাল তারপর শুয়ে পড়ে, কিন্তু কৃষ্ণা এদিকে টেনশনে ঘুমাতে পারছে না। কৃষ্ণা তখন বিলাল তাকে বলে রাজকুমারী যদি তোর ফেসটা দেখে ফেলতো তাহলে এতক্ষণে গ্রামবাসীরা এখানে চলে আসতো। কৃষ্ণা তখন তার হাতটা বাড়িয়ে দিয়ে বলে, প্রমিস কর আগামীকাল কোনো প্রবলেম হবে না। এই বলে সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে তাদের দরজায় কেউ নক করলে তারা ভয়ে জোরোসোরো হয়ে যায়। তারপর ভয়ে ভয়ে দরজা খুলতেই গ্রামবাসীরা তাদের এসে বলে, তোমাদের রাজকুমারী ডেকেছে, এক্ষুনি চলো। তাদেরকে রাজকুমারীর বাড়িতে নিয়ে এলে রাজা রেড্ডি তাদের বলে, রাজকুমারী তোমাদের ওপর প্রচন্ড রেগে আছে, এখন তোমাদের নিয়ে আমি কি করব বলো। এটা শুনে কৃষ্ণা ভাবতে থাকে রাজকুমারী নিশ্চয়ই সবাইকে সব সত্যিটা বলে দিয়েছে। ভয়ে ভয়ে সে বলে, আমি না ইচ্ছা করে করিনি। রাতের অন্ধকারে তখনই রাজকুমারী চলে আসে। রাজকুমারী বলে, তোমরা কি কাজ করেছো শুনি? 3 দিনে মাত্র এইটুকু কাজ করেছো? এভাবে কাজ করলে কিভাবে হবে? তারা বুঝতে পারে রাজকুমারী তাদের কিস করার জন্য ডাকেনি। তখন তারা মনে সাহস নিয়ে রাজকুমারীকে বলে, সবকিছু আপনার জন্যই হয়েছে, আপনার জন্য আমাদেরকে কেউ দিনের বেলায় কাজ করতে দিচ্ছে না, তার উপর আবার আমার লোক দরকার 200 জন, সেখানে কাজ করছে মাত্র 60 জন। তারা আবার কেউই ঠিক মতো কাজ করে না, তারা সারাক্ষণই রাজকুমারীকে নিয়েই পড়ে থাকে। এইভাবে চললে কিভাবে আমরা কাজ করব? তখন রাজকুমারী বলে, তাহলে তুমি বলে দাও এখন কি করলে কাজটা তাড়াতাড়ি হবে। তখন কৃষ্ণা বলে, যদি এই প্রজেক্টটা আমাদের সময় মতো শেষ করতে দিতে চান তাহলে অবশ্যই আমাদের দিনের বেলা কাজ করতে দিতে হবে। রাজকুমারী বলে, ঠিক আছে। এটা বলা মাত্রই গ্রামের সবাই চিৎকার করতে থাকে। তখন রাজকুমারী সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে, আমি দিনের বেলা বলেছি মানে দিনের বেলাতেই হবে, তবে একটা শর্ত, তোমাদের এভাবেই চোখটা গামছা দিয়ে বেঁধে রাখতে হবে। তখন কৃষ্ণা বলে, চোখ বাঁধা থাকলে কাজ করা কখনোই সম্ভব নয়। তখন রাজকুমারী কৃষ্ণার কাছে এসে ফিসফিস করে বলে, তুমি যে আমাকে কাল রাতে কিস করে ফেলেছো সেটা কি আমি গ্রামের সবাইকে বলে দেব? তখন কৃষ্ণা ভয়ে ভয়ে তাকে বলে, প্লিজ ম্যাডাম, আমি না ইচ্ছা করে কোনো কিছুই করিনি। কৃষ্ণার এইরকম অসহায় অবস্থা দেখে রাজকুমারী একটা মিষ্টি হাসি দেয়। সিন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় কৃষ্ণা যখন রাজকুমারীকে কিস করার পর সেই স্কুল ঘরে চলে যায়, তখন রাজকুমারী তার পেছন পেছন গিয়ে জানলার কাছ থেকে সমস্ত কিছু শুনেছিল। যখন কৃষ্ণা বিলালের কাছে হাত বাড়িয়ে প্রমিস করতে বলছিল তখন কৃষ্ণার হাতটা দেওয়ালে আঁকা রাজকুমারীর একটা ছবির হাতের সাথে কৃষ্ণার হাতটা মিলে যায়। এটা দেখে রাজকুমারী ইমোশনাল হয়ে যায়, যেন এতদিন পর রাজকুমারী তার রাজাকে খুঁজে পেয়েছে। তারপর একটা গান শুরু হয়, আর গানের মধ্যে দেখানো হয় কৃষ্ণা বাথরুমের কাজ শুরু করেছে। কৃষ্ণার সাথেও রাজকুমারীর একটা ভালো বন্ডিং দেখানো হয়। গানটার সাথে সাথে বাথরুমের কাজও শেষ হয়। রাজকুমারী ফিতে কেটে সেই বাথরুমগুলোর উদ্বোধন করলে গ্রামের সবাই বাথরুমগুলো দেখে হাসতে থাকে। কৃষ্ণার চোখ থেকে গামছা সরিয়ে দিলে কৃষ্ণা দেখে গ্রামবাসীরা বাথরুমগুলোর কি বেহাল অবস্থা করেছে। আসলে কাজ করার সময় তো বিলাল আর কৃষ্ণার চোখ বাঁধা ছিল, তাই চোখ বন্ধ অবস্থায় মিস্ত্রিদের একরকম বলেছে আর গ্রামের ছেলেগুলো করেছে আর এক রকম। এগুলো দেখে কৃষ্ণা রেগে গিয়ে রাজা রেড্ডির কাছে এসে বলে, সরি স্যার, আমার এখানে আর কাজ করা সম্ভব না, আমি এখান থেকে চলে গেলাম। রাজা রেড্ডি তাকে থামিয়ে অনুরোধ করে বলে, প্লিজ আমার একটা কথা শুনুন। তখন কৃষ্ণা বলে, স্যার, আমি এই গ্রামে আসার পর থেকে আমি শুধু আপনাদেরই কথা শুনে যাচ্ছি, আমি আমার দিক থেকে কোনো কমতি রাখিনি, তাও আপনারা কি করলেন? এরপর আর আমার এখানে কাজ করা সম্ভব না। দেখুন স্যার, আপনি এই গ্রামের জন্য যা যা করেছেন সবই আমি বুঝতে পারছি, কিন্তু আপনি ভুল মানুষদের সাথে আছেন। আমার জানা কেরালাতেও এমন একটা গ্রাম আছে যেখানে অনেক বছর আগে থেকে বাইরের লোকেরা কেউ প্রবেশ করে, তার জন্য গ্রামবাসীরা বিভিন্ন সমস্যায় পড়েছে। তাদের বিদ্যুৎ নেই, গ্যাস নেই, এমনকি প্রাথমিক চিকিৎসাটুকুও তারা করতে পারেন। এই আজব সব নিয়ম কানুনের জন্য শুধুমাত্র সাধারণ মানুষরাই কষ্ট করে যাচ্ছে। তাই আমিও চাই না এই গ্রামের অবস্থাও ঠিক সেই রকমটা হোক। তখন রাজা রেড্ডি একটু ভেবে তাকে বলে, আচ্ছা তুমি তাহলে বলে দাও কি করলে গ্রামের মঙ্গল হবে? তখন কৃষ্ণা বলে, আপনারা শুধু আমার কাজটা আমাকে খোলা চোখে স্বাভাবিকভাবে করতে দিন, তাহলেই হবে। গ্রামের উন্নয়নের কথা ভেবে গ্রামবাসীরা সবাই রাজি হয়, আর গ্রামের সবাই ঠিক করে পানি নামের ওই ছেলেটি সবসময় এদের সাথে থাকবে, যাতে তারা রাজকুমারীকে দেখতে না পায়। সিন কাট হলে আমরা দেখি কৃষ্ণা একটা মন্দিরে এসেছে কাজটা যাতে সে ঠিকঠাক ভাবে করতে পারে তার জন্য প্রার্থনা করতে। সে চোখটা খুলতেই দেখে তার সামনে রাজকুমারী দাঁড়িয়ে। রাজকুমারীকে দেখে সে ভয়ে উল্টো দিকে পালাতে শুরু
শুরু করে। রাজকুমারী তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার ব্যাপারটা কি, আমার সাথে কথা বলছো না কেন? তখন কৃষ্ণা বলে, যেখানে আপনাকে দেখাই পাপ সেখানে তাহলে আপনার সাথে কথা বলা তো মহাপাপ। তখন রাজকুমারী বলে, আচ্ছা তাহলে কিস করাটা কি? কৃষ্ণা বলে, ভুল করে হয়ে গেছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তখন রাজকুমারী বলে, ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে। কৃষ্ণা বলে, এটা যদি কেউ দেখে ফেলে তাহলে আমি আর প্রাণ নিয়ে এখান থেকে বেরোতে পারবো না। রাজকুমারী বলে, সেটা তোমার ব্যাপার, কিন্তু রাজকুমারী এই গ্রামে যা বলে সেটাই হয়। পরের দিন পানি মনের দুঃখে মদ্যক অবস্থায় কৃষ্ণার কাছে এসে বলে, এই ভণ্ড মেয়েটার কারণে আমার গ্রামে কোনো শান্তি নেই। কৃষ্ণা বলে, ভণ্ড মেয়ে বলতে? পানি বলে, কে আবার? রাজকুমারী। কবে থেকে অপেক্ষা করছি এই মালটার কবে বিয়ে হবে আর এই গ্রামে কবে শান্তি আসবে। এ হলো আমাদের গ্রামের একটা অভিশাপ। তখন কৃষ্ণা বলে, কি বলো? রাজকুমারী তো নাকি তোমাদের গ্রামের আশীর্বাদ। অভিশাপ হবে কেন? পানি আবারও বলে, হ্যাঁ হ্যাঁ, ও একটা অভিশাপ, ওর কারণেই আমাদের গ্রামে কোনো শান্তি নেই। তোমরা কি জানো, মাধ্যমিকে শুধু রাজকুমারী ফার্স্ট ক্লাস পাইনি, আমিও পেয়েছিলাম, কিন্তু রেজাল্টের দিন ওকে নিয়ে মাতামাতি করলো। এমনকি আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য গ্রামের বাইরে যেতে চাইলাম তখন আমার মা আমাকে পিটিয়ে বলল, তুই দুদিনের জন্য শহরে যাবি আর তার মধ্যে অন্য কেউ রাজকুমারীকে বিয়ে করে নেবে। রাজকুমারীকে নিয়ে আমরা এতই মাতামাতি করি যে এখন আমার মনে হচ্ছে রাজকুমারী যেন আমার সামনেই বসে আছে। আসলে পানি নেশার ঠেলায় বুঝতেই পারেনি যে তার সামনে রাজকুমারী সত্যিই বসে আছে আর এতক্ষণ তার কথাগুলো সবই শুনছিল। তখন রাজকুমারী রেগে গিয়ে তাকে বলে, কি বললি তুই? আমি এই গ্রামের অভিশাপ? তুই আমাকে ডাইনি বলেছিস তাই না? তুই কি জানিস গ্রামের মানুষরা যদি এটা জানে তাহলে তোর কি অবস্থা হবে? পানি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজকুমারী বলে, তুই যদি চাস আমি তোর এই কথাগুলো কাউকে না বলি তাহলে তোর কাজ হলো আমি কৃষ্ণার সাথে এই পুরো গ্রামটা ঘুরে দেখবো আর তুই সেই ব্যবস্থাটাই করে দিবি। এরপর থেকেই রাজকুমারী আর কৃষ্ণা নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন কৃষ্ণা কাজ করার সময় দেখে গ্রামের সবাই তাড়াতাড়ি করে কাজ সেরে চলে যাচ্ছে। তখন কৃষ্ণা বিলালকে বলে, কি ব্যাপার বলতো, আজকে এরা সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন? বিলাল বলে, আজকে তো রাজকুমারীর জন্মদিন। কৃষ্ণা তখন বলে, এতদিনে আমি এটাও জানলাম না যে আজকে রাজকুমারীর জন্মদিন। সে রাজকুমারীকে কি গিফট দেবে ভাবতে ভাবতে তার ইঞ্জিনিয়ারিং মাইন্ড থেকে সে একটা কাঠের টুকরো থেকে রিং বানিয়ে ফেলে। রিংটা নিয়ে রাজকুমারীকে দিতে গেলে কৃষ্ণা দেখে রাজকুমারীর বাড়ির সামনে গ্রামের সকল ছেলেরা এসে বসে রয়েছে। আসলে রাজকুমারীর এখন বিয়ের বয়স হয়েছে, তাই সবাই রাজকুমারীর সামনে বসে অপেক্ষা করছে রাজকুমারী কাকে বিয়ে করতে চায় সেটা জানার জন্য। তখন রাজকুমারী গ্রামের মোড়লকে এসে বলে, আমি কাল সকালে আমার সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানিয়ে দেব। সকল ছেলেরা মনে মনে ভাবতে থাকে রাজকুমারী হয়তো তারই নাম বলবে। এটা দেখে আবার কৃষ্ণার মনটা ভেঙে যায়। কৃষ্ণা সেই রিংটা রাজকুমারীকে না দিয়েই মনের দুঃখে সেখান থেকে চলে যেতে গেলে হঠাৎই রাজকুমারী পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ায় তার হাত থেকে সেই রিংটা কোথাও যেন একটা পড়ে যায়। রাজকুমারী তাকে বলে, এত রাতে তুমি এখানে কেন এসেছো? কৃষ্ণা তখন তাকে অন্য কিছু না বলে বলে, এখানকার পরিবেশটা রাতে খুব ভালো লাগে সেই জন্য এসেছি। রাজকুমারী বলে, তুমি একা একাই দেখবে, আমাকে ঘুরিয়ে দেখাবে না? এটা শুনে কৃষ্ণা রাজকুমারীকে গ্রামের বাইরেটা দেখানোর জন্য গ্রামের সীমানার বাইরের দিকে যেতে থাকে, কিন্তু এটা দেখে রাজকুমারী চুপ করে দাঁড়িয়ে যায়। তখন কৃষ্ণা তার হাতটা বাড়িয়ে ডাকলে রাজকুমারী বলে, আমিও তোমার সাথে এই গ্রামের বাইরে পা রাখতে চাই, কিন্তু এইভাবে লুকিয়ে নয়, সবার সম্মতিতে। কৃষ্ণা রাজকুমারীর কথাটা বুঝতে পেরে সে আবারও গ্রামের সীমানার মধ্যে ঢুকে ভাবতে থাকে কিভাবে গ্রামের মধ্যে থেকে রাজকুমারীকে গ্রামের বাইরের সৌন্দর্যটা দেখানো যায়। ভাবতে ভাবতে তার বুদ্ধি কাটিয়ে একটা দোলনাতে করে গাছের উপরে ওঠে। তারপর কৃষ্ণা রাজকুমারীকে বলে, তোমাকে আমার একটা কথা বলার আছে। রাজকুমারী বলে, কি কথা? কৃষ্ণা বলে, হ্যাপি বার্থডে। রাজকুমারী বলে, ধুর, এটা কোনো কথা হলো নাকি? আমারও তোমাকে একটা কথা বলার আছে। এই বলে সে হাতটা খুলে সেই রিংটা দেখায় যেটা কৃষ্ণা তার জন্য বানিয়েছিল। সেটা দেখিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করার জন্য কিন্তু তোমাকে পুরো গ্রামের সাথে মোকাবেলা করতে হবে, কারণ আমার সাথে জড়িয়ে আছে আমার বাবার শপথ। তারপর একটা গান শুরু হয় আর গানের মধ্যে দিয়েই কখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে তারা বুঝতে পারেনি। তাদের মুখে কারা যেন জল ছেটায়। তাদের ঘুম ভাঙতেই তারা দেখে তারা গ্রামের সবার সামনে ধরা পড়ে গেছে। সিন কাট হলে দেখি সেই গাছের নিচে গ্রামের সবাই সেখানে উপস্থিত। গ্রামের মোড়ল তখন বলে, রাজকুমারীর গায়ে যে প্রথম হাত দিয়েছে তাদের আমরা কি করব? সবাই চিৎকার করে বলে, তার মাথা আমরা দেহ থেকে আলাদা করে দেব। যখন গ্রামের সবাই কৃষ্ণাকে শাস্তি দেওয়ার জন্য একমত তখন রাজকুমারীর মা এসে বলে, দাঁড়ান, এই ছেলে তো শুধু একা আমার মেয়েকে স্পর্শ করেনি, আমার মেয়েও তাকে স্পর্শ করেছে, তাহলে আমার মেয়েরও মাথা কাটবেন তো? এটা শুনে রাজা রেড্ডি শান্ত হয়ে যায়। তখন রাজকুমারীর মা আরো বলে, আমার মেয়ে তাকেই বিয়ে করতে চায় যাকে সে ভালোবাসে। আপনারা অপেক্ষা করছিলেন তো যে রাজ
রাজকুমারী আজকে তার পছন্দের ছেলের কথা বলবে? তাহলে আমার কথা শোনো, রাজকুমারী আজকে ওরই নাম বলবে। তখন রাজা রেড্ডি বলে, তুমি কিন্তু রাজকুমারীর বাবার কথা ভুলে যাচ্ছ। রাজকুমারীর মা বলে, আজকে রাজকুমারীর বাবা এই শপথের জন্যই ধীরে ধীরে শেষ হয়ে গেছে। আপনাদের চাপে সে একটা কথা দিয়ে ফেলেছে, আর সেই কথার জন্যই চিন্তা করে করে মদ খেয়ে আজকে সে মারা গেছে। আমার স্বামী যখন মারা গেল তখন আমি আমার মেয়েকে নিয়ে আমার পরিবারের কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের নিয়মের কারণে মেয়েকে গ্রাম থেকে বের করতে না পেরে এখানেই কষ্টে আমাদের দিন পার হচ্ছে। রাজা রেড্ডি বলে, দেখো আমরা যা করেছি আমাদের গ্রামের ভালোর জন্যই করেছি। তখন তার মা বলে, ভালোর জন্য? এই ছেলেগুলোকে দেখো তো, কি ছেলেগুলো সবাই অবিবাহিত? তো রাজকুমারী না হয় একজনকে বিয়ে করবে, কিন্তু বাকিরা কি করবে? আপনি ওদের জিজ্ঞাসা করুন তো ওরা কতটা ভালো আছে। তখন গ্রামের সবাই ভাবতে থাকে কথাটা তো একদম সত্যি। তখন রাজা রেড্ডি একটু ভেবে বলে, ঠিক আছে, রাজকুমারী এই গ্রামের বাইরে যে কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। রাজকুমারী যে ছেলেকে বিয়ে করবে সেই ছেলেকে এই 60টি ছেলের জন্য 60টি পাত্রী খুঁজে দিতে হবে, তাহলেই সে রাজকুমারীকে বিয়ে করতে পারবে। কৃষ্ণার তো কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে গ্রামবাসীর সামনে কথা দেয়। কিন্তু এই গ্রামে তো আর কোনো মেয়ে নেই, তাই গ্রামের সব ছেলেগুলোকে বিয়ে দেওয়ার জন্য সে হায়দ্রাবাদে নিয়ে যায়। হায়দ্রাবাদে গিয়ে কৃষ্ণা রাজকুমারীকে নিয়ে কৃষ্ণার বাড়িতে গেলে দেখে তার বোনকে আজকে আমেরিকার একটা ছেলে দেখতে এসেছে। হায়দ্রাবাদে গিয়ে কৃষ্ণা রাজকুমারীকে নিয়ে কৃষ্ণার বাড়িতে গেলে দেখে তার বোনকে আজকে আমেরিকার একটা পাত্রের বাড়ি থেকে দেখতে এসেছে। কৃষ্ণা ভাবে যে তার বোনের বিয়ের পাকা কথাটা শেষ হলেই ছেলেগুলোকে ভেতরে আসতে বলবে, কিন্তু তার আগেই ছেলেগুলো একে একে ভেতরে আসতে থাকে। কৃষ্ণার বাবা নিজে তাদেরকে ভেতরে ঢুকানোর পর সে নিজেই আর ঘরে ঢুকতে পারছিল না। এত লোকের মাঝখানে কোনো রকমে কৃষ্ণার মা তাদের পাশ কাটিয়ে কৃষ্ণার বোনের যে পাত্র দেখতে এসেছে তাদের জন্য খাবার আনতে গেলে দেখে খাবারটা আনতে আনতেই সেখানে থাকা ছেলেগুলো সব খাবারই খেয়ে নিয়েছে। পাত্রপক্ষ চলে গেলে কৃষ্ণার বাবা তাকে বাইরে ডেকে বলে, এই লোকগুলো কে কেন এনেছিস সেটা আমি জানতে চাই না, কিন্তু যাই হোক করে এখান থেকে ওদের আগে বের কর। অন্যদিকে রাজকুমারী কৃষ্ণার পরিবারের সঙ্গে বেশ ভালোই মিশে যায়। এভাবেই কদিন কাটার পর কৃষ্ণা তাদের বিয়ে দিতে পারছে না দেখে বিলালকে ডেকে একটা ঘটকের কাছে যায়। ঘটকের কাছে গিয়ে ঘটককে সমস্ত ঘটনা খুলে বললে ঘটক বলে, আমার এমন কোনো রেকর্ড নেই যেখানে পাত্রীর খোঁজে কেউ এসেছে আর পাত্রী খুঁজে পায়নি। আমি তো এক একজনকে 3-4টে করেও বিয়ে দিয়েছি। কৃষ্ণা ঘটকের কথা শুনে নিশ্চিন্ত হয়, কিন্তু এদেরকে যখন পাত্রী দেখাতে নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে শেখানো হয় এক আর করে আর এক। গ্রামের 60টা ছেলেকে বিয়ে দেওয়া তো দূরে থাক, তাদের ব্যবহারের জন্য একটা ছেলেকেও ঘটক বিয়ে দিতে পারে না। তারপর কৃষ্ণার বোনের হবু বর আমেরিকা থেকে তাদের বাড়িতে আসে। কৃষ্ণার হবু বরের নাম হলো মিস্টার রয়। মিস্টার রয় সব দিক থেকে পারফেক্ট হলেও তার বেশি লোকজন একদমই পছন্দ নয়, তাই সে কৃষ্ণার বাবাকে বলে, আমি বিয়েতে মাত্র দুজনকে আনবো, আমার মা আর বাবা। এই বলে মিস্টার রয় যখন তাদের বাড়ি থেকে বের হচ্ছিল তখন গ্রামের সেই ছেলেগুলো ছুটে তার দিকে আসতে থাকে। মিস্টার রয় যেহেতু বেশি লোকজন একদমই পছন্দ করে না, তাই এরা এসে তার সাথে এইরকম করায় সে রেগে গিয়ে কৃষ্ণার পরিবারকে জানায়, আমার বিয়েতে যেন এরা না থাকে, আর যদি এরা বিয়েতে আসে তাহলে আমি বিয়ের মাঝখান থেকে হলেও উঠে যাব। এই বলে মিস্টার রয় সেখান থেকে চলে গেলে পানি কৃষ্ণাকে বলে, আমরা তাকে বিরক্ত করার জন্য কিন্তু এরকমটা করিনি, নতুন জামাই এসেছে তাই খুশিতে একটু মজা করছিলাম। কৃষ্ণা তখন বলে, রয় আসলে বেশি লোকজন পছন্দ করে না, তোমরা দয়া করে বিয়েতে প্লিজ এসো না। কৃষ্ণাকে তো তারা বলে বিয়েতে আসবে না, কিন্তু মনে মনে তারা ভাবে এই প্রথম শহরে একটা কোনো বিয়ে বাড়ি পেয়েছে, তাও তারা এটা মিস করে যাবে। তারপর তারা বুদ্ধি খাটিয়ে বিয়ে বাড়িতে যে যার ড্রেস পেয়েছে তাই চুরি করে পরে চলে এসেছে। অন্যদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, কিন্তু মিস্টার রয় রুম থেকে বেরোচ্ছে না। সবাই মিলে মিস্টার রয়ের দরজায় গিয়ে নক করলে মিস্টার রয় একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে এসে বলে, আমি আমার বিয়ের শেরওয়ানিটা কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথাটা বলা মাত্রই সে সামনের দিকে তাকিয়ে দেখে এই ছেলেটা মিস্টার রয়ের বিয়ের শেরওয়ানিটা পরেই তার সামনে দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণার বাবা রেগে গিয়ে তাদের বলে, তোমাদের বলেছিলাম না বিয়েতে না আসতে। মিস্টার রয় যখন দেখে এই ছেলেটা একা নয় বরং সব ছেলেগুলোই বিয়ে বাড়িতে চলে এসেছে তখন রাগ করে সে সেখান থেকে চলে আসে। তখন কৃষ্ণার বাবা রেগে গিয়ে কৃষ্ণাকে একটা চড় মেরে বলে, ছোটবেলা থেকেই যে কাজগুলো দিয়েছি কোনোটাই তো ঠিক মতো করতে পারলি না, আর আজকে নিজের বোনের বিয়েটাও ভেস্তে দিলি। আনন্দে ভরা এই ঘরটা নিমেষেই মলিন হয়ে গেল। যখন রাজকুমারী কৃষ্ণার কাছে সরি বলতে আসে তখন কৃষ্ণা রাজকুমারীকে নিয়ে বাইরে এসে বলে, ওদেরকে বারবার বলার পরেও কেন তুমি এখানে আসতে দিলে? এই যে আজকে বিয়েটা ভেঙে গেল, তোমরা বোঝো একটা বিয়ে ভেঙে গেলে একটা মেয়ের কতটা কষ্ট হয়। রাজকুমারী কিছু বলতেই যাবে তখন কৃষ্ণা বলে, আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি এক্ষুনি ওদের এখান থেকে চলে যেতে বলো।
বলো। তখন বিলাল এসে বলে, ভাই ওরা অনেক আগেই চলে গেছে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই জোরে একটা শব্দ হয়ে বোম ব্লাস্ট হয়ে পুরো ঘরের মধ্যে আগুন লেগে যায়। তারা বাইরে থাকলেও ভেতরে সমস্ত আত্মীয় স্বজন এমনকি তার পরিবারের সবাই আগুনের মধ্যে আটকে পড়ে। এতটা আগুন লেগেছে যে কৃষ্ণা তাদের বাঁচাতে ভেতরেও যেতে পারছে না। ভেতরে সবাই চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু এতটাই আগুন লেগেছে যে কৃষ্ণা যদি ভেতরে যায় তাহলে নিজেই হয়তো আগুনে পুড়ে যাবে। এমন সময় গ্রামের ছেলেরা এই খবরটা পেয়ে দৌড়ে আসে এবং নিজেদের কথা না ভেবেই সোজা আগুন পেরিয়ে ঘরের ভেতরে যায়। একে একে সবাইকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তারপর কৃষ্ণা আর তার পরিবার এসে গ্রামের ছেলেগুলোকে বলে, আমি কখনোই তোমাদের নিজের কেউ বলে মনে করিনি, কিন্তু আজকে তোমরা যা করলে তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তখন পানি এসে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না, ভুলটা আমাদেরই ছিল। রাজকুমারীরও কোনো দোষ ছিল না, সে জানতোই না যে আমরা এখানে এভাবে চলে আসবো, তাই তোমার তাকে এমনটা বলা উচিত হয়নি। তখনই কৃষ্ণার রাজকুমারীর কথা মনে পড়ে। ঘরের মধ্যে আগুন লাগার কারণে সে রাজকুমারীর কথা তার মাথা থেকেই চলে গেছিল। রাজকুমারীকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎই কৃষ্ণার মনে পড়ে রাজকুমারী তার হাতে একটা স্মার্ট ওয়াচ পড়েছিল। স্মার্ট ওয়াচের লোকেশন ট্র্যাক করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজকুমারীকে খোঁজার জন্য। রাস্তা দিয়ে কৃষ্ণা যখন রাজকুমারীকে খোঁজার জন্য যাচ্ছিল সেই লোকেশনটা একটা ট্রাকের মধ্যে দেখা যায়। কেউ একজন রাজকুমারীকে কিডন্যাপ করে ট্রাকে নিয়ে যাচ্ছে। ট্রাকটাকে খুঁজে পেয়ে কৃষ্ণা ট্রাকটাকে থামায় এবং গ্রামের ছেলেরা সেখানে এলে কিডন্যাপারের সাথে মারপিট শুরু হয়। যখন পেছন দিকে এসে ট্রাকের দরজাটা খুলে দেয় তখন তারা দেখে শুধুমাত্র সেখানে রাজকুমারী নয় বরং অসংখ্য মেয়ে রয়েছে। তারপর সেখানে অনেক লোকজন জড়ো হয়ে গেলে জানা যায় পাচারকারীরা অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর এই মেয়েগুলো হলো একটা অনাথ আশ্রমের মেয়ে। এই মহিলাটাই অনাথ আশ্রমটা চালাতো। মহিলাটা কৃষ্ণের কাছে এসে বলে, এতগুলো অনাথ মেয়েকে রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এটা শুনে কৃষ্ণার মাথায় একটা বুদ্ধি আসে। কৃষ্ণা বলে, আন্টি আপনার ঋণ রাখার কোনো দরকার নেই, আপনি চাইলে ওই মেয়েগুলোকে আমাদের এই ছেলেগুলোর সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। আপনার চিন্তা করার কোনো দরকার নেই, এই ছেলেগুলো যেভাবে পাচারকারীর হাত থেকে তাদের রক্ষা করলো ঠিক সেইভাবেই ওরা সারা জীবন তাদের আগলে রাখবে। তারপর মহিলাটা তাদের দিকে দেখে তার আর কিছু বলার থাকে না, কারণ অলরেডি প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের সাথে গল্প শুরু করে দিয়েছে। তারপর আর কি মহিলাটি রাজি হলে প্রত্যেকটা ছেলের সাথে প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে যায়। সেখানে শুধুমাত্র যে 60টি ছেলের বিয়ে হচ্ছে তা নয়, রাজকুমারীর সাথে কৃষ্ণা আর লিলির সাথে মিস্টার রয়েরও বিয়ে হলো। গ্রামের এতগুলো ছেলের বিয়ে হচ্ছে আর গ্রামের মোড়ল সেখানে না থাকলে হয়? গ্রামের মোড়ল এসে কৃষ্ণাকে বলে, আমি কথা দিয়েছিলাম রাজকুমারী যাকে বিয়ে করবে সেই হবে আমাদের গ্রামের পরবর্তী মোড়ল, তাই তুমিই এখন থেকে আমাদের গ্রামের মোড়ল। তখন কৃষ্ণা বলে, স্যার আপনি তো চেয়েছিলেন যাতে পরিবার প্রথাটা শেষ হয়ে যায়, তাই গ্রামের প্রত্যেকটা মানুষের ভোট নিয়ে গ্রামের মোড়ল নির্বাচন হবে। এই বলেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।